আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি আজকে তামাদি আইন নিয়ে একটা সংক্ষিপ্ত আলোচনা করব আপনাদের সামনে, যদি আপনাদের উপকারে আসে। তো তামাদি আইনের পুরো নাম তামাদি আইন 1908। প্রশ্ন হচ্ছে, তামাদি তামাদি আইন, তামাদি শব্দটা তো বাংলা না। তামাদি তাহলে কি শব্দ? তামাদি একটি আরবি শব্দ। এটার অর্থ হচ্ছে মেয়াদ উত্তীর্ণ হওয়া, সময় অতিক্রান্ত হওয়া। তাহলে কিসের মেয়াদ উত্তীর্ণ? প্রশ্ন হচ্ছে যে তামাদি আইন, আইনের ক্ষেত্রে আবার সময় উত্তীর্ণ কিভাবে হয়? আমরা তো জানি সময় উত্তীর্ণ হয় বিভিন্ন পণ্যের ক্ষেত্রে, যেমন মেডিসিনের ক্ষেত্রে, যেমন কোন পানীয়র ক্ষেত্রে। তো আইনের ক্ষেত্রে মেয়াদ উত্তীর্ণ কিভাবে হয়? রাইট, আইনের ক্ষেত্রেও মেয়াদ উত্তীর্ণ হয়। কেননা একটি মামলা, একটি আপিল এবং একটি দরখাস্ত দায়েরের যে সময়, এটার একটি মেয়াদ থাকে। অনির্দিষ্ট সময়ের জন্য যদি একটি মামলা দায়েরের সুযোগ থাকে, সেই ক্ষেত্রে এমনি মামলার জট আমাদের দেশে শেষ হয় না। তো আবার মামলা যদি অনেক দেরিতে করা হয়, সেই ক্ষেত্রে প্রয়োজনীয় সাক্ষী বা ডকুমেন্টস নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য তামাদি আইনের প্রয়োজন। সমাজের এই যে মামলার জট কমানো, একটি সময়ের মধ্যে মামলা দায়ের করা, সময়ের মধ্যে মামলা নিষ্পত্তি করা, এই বিষয়গুলো মামলার মাধ্যমে শেষ হয় বিদায় তামাদি আইনকে শান্তির আইনও বলা হয়। তো মূলত আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এটা হচ্ছে এক নজরে তামাদি আইন। এই যে তামাদি আইন, এই তামাদি আইনে মোট কি কি আছে? প্রথমত আমরা জানবো তামাদি আইনে কি কি আছে। তামাদি আইনে মূলত দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ধারা আর একটা হচ্ছে অনুচ্ছেদ। প্রশ্ন হচ্ছে, এই যে সময় থাকবে, এই সময়গুলো কোথায় বলা থাকে? যে এই সময়ের মধ্যে মোকদ্দমা দায়ের করতে হবে, এই সময়ের মধ্যে আপিল দায়ের করতে হবে, এই সময়ের মধ্যে দরখাস্ত দায়ের করতে হবে। এটা বলা থাকে অনুচ্ছেদে। তাহলে এই যে অনুচ্ছেদ, এই অনুচ্ছেদ কোথায় থাকে? আবার অনুচ্ছেদ থাকে তফসিলে। মূলত তামাদি আইনে 3টি তফসিল আছে। এর মধ্যে দ্বিতীয় এবং তৃতীয় তফসিল বাতিল। তাহলে বর্তমানে কোনটি আছে? বর্তমানে আছে শুধুমাত্র প্রথম তফসিল। আর এই প্রথম তফসিলে অনুচ্ছেদ আছে 183টি। অর্থাৎ কোনো একটি মূল মোকদ্দমা, কোনো একটি আপিল, কোনো একটি দরখাস্ত কোন সময়ের মধ্যে দায়ের করতে হবে, এটা অনুচ্ছেদের মধ্যে বর্ণিত আছে। তাহলে আমরা দেখলাম যে এই যে অনুচ্ছেদের যে অনুচ্ছেদ নিয়ে কয়টি অনুচ্ছেদের কয়টি বিষয়বস্তু আছে? অনুচ্ছেদের বিষয়বস্তু হচ্ছে 3টি। একটি হচ্ছে মূল মোকদ্দমা, একটি হচ্ছে আপিল, একটি হচ্ছে দরখাস্ত। তা আমরা যদি মূল মোকদ্দমাকে ক বিভাগ ধরি, তাহলে আপিল হচ্ছে খ বিভাগ আর দরখাস্ত হচ্ছে গ বিভাগ। তাহলে এই 3টি বিভাগে কোন বিভাগে কোন অনুচ্ছেদ আছে? প্রথমেই মূল মোকদ্দমা। মূল মোকদ্দমা আছে, মূলত মোকদ্দমার সংখ্যাই বেশি। এক অনুচ্ছেদ থেকে 149 অনুচ্ছেদ পর্যন্ত হচ্ছে
মূল মুকদ্দমার তামাদির সময় ক বিভাগে। খ বিভাগে আপিলের জন্য তামাদির সময় 150 থেকে 157 অনুচ্ছেদ, অর্থাৎ মাত্র 8টি অনুচ্ছেদ। দেওয়ানি এবং ফৌজদারি আপিলের তামাদির সময় বর্ণিত আছে। আর গ বিভাগ হচ্ছে দরখাস্ত। দরখাস্তে তাহলে 157 পর থেকে, অর্থাৎ 158 থেকে বাকিগুলো, অর্থাৎ 158 থেকে 183, মোট অনুচ্ছেদ 183টি, অর্থাৎ মোট 26টি অনুচ্ছেদ দরখাস্তের ক্ষেত্রে। তাহলে আমরা যদি দেখি, মূল মুকদ্দমায় অনুচ্ছেদ আছে 149, আপিলে অনুচ্ছেদ আছে 8টি, আর দরখাস্তে অনুচ্ছেদ আছে 26টি। তাহলে মোট কতটি হয়? মোট হবে 183টি। এক প্রসঙ্গে উল্লেখ করতে হয় যে মূল মুকদ্দমা বলতে কোন মামলাকে বোঝাবে, এটা আমরা অনেকেই ভুল করি অনেক সময়। এইখানে মূল মুকদ্দমা বলতে শুধুমাত্র দেওয়ানি মুকদ্দমাকে বোঝাবে। ফৌজদারি মামলার জন্য কোনো তামাদির সময় উল্লেখ নেই। তাহলে মূল মুকদ্দমা জন্য শুধুমাত্র দেওয়ানি মুকদ্দমার জন্য তামাদি সময় প্রযোজ্য হবে। আর আপিল দেওয়ানি ফৌজদারি উভয় মামলার ক্ষেত্রে প্রযোজ্য। দরখাস্ত দেওয়ানি ফৌজদারি উভয় মামলার ক্ষেত্রে প্রযোজ্য হবে। তাহলে এই হচ্ছে তামাদি আইনের অনুচ্ছেদ। প্রশ্ন হচ্ছে, তাহলে তামাদি আইনে যদি সময়ের আইন হয়, তো অনুচ্ছেদে তো সময়গুলো বর্ণিত আছে, তাহলে ধারার আবার প্রয়োজন কি? প্রশ্ন আসে না? এটা স্বাভাবিক ভাবে যে আমরা তো সময় পেয়েই গেলাম অনুচ্ছেদে, তাহলে ধারার আবার প্রয়োজন কি? না, এইখানে আমাদের বুঝতে হবে অনুচ্ছেদ কি এবং ধারা কি। মনে রাখতে হবে, সকল আইনেরই ধারা হচ্ছে ক্ষমতা। ধারাকে প্রণয়ন করে, ধারা জাতীয় সংসদ প্রণয়ন করে। এই যে বলা হয়েছে যে তামাদি আইনের প্রথম তফসিলের যে 183টি অনুচ্ছেদে মূল মুকদ্দমার জন্য যে সময়, আপিলের জন্য যে সময় এবং দরখাস্তের জন্য যে সময় বর্ণিত আছে, এই সময়ের মধ্যে তা দায়ের করতে হবে। এটা কোথায় বলা আছে? এটা বলা আছে ধারায়। কোন ধারাতে? তামাদি আইনের 3 ধারা। মূল বক্তব্য যে ওই সময়ের মধ্যে দায়ের করতে হবে। যদি দায়ের না করা হয়, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে মুকদ্দমা, আপিল, দরখাস্ত খারিজ হবে। অর্থাৎ 3 ধারার বিষয়বস্তু বা শিরোনাম হচ্ছে তামাদি আনতে মুকদ্দমা, আপিল, দরখাস্ত খারিজ। অর্থাৎ যে বর্ণিত সময়টা প্রথম তফসিলে 183টা অনুচ্ছেদে, এর পরে যদি কেউ মুকদ্দমা, আপিল, দরখাস্ত দায়ের করে, তাহলে তার যেটাই দায়ের করবে সেটা খারিজ হয়ে যাবে। আচ্ছা, এইখানে যদি আমরা দেখি যে তাহলে 3 ধারা, শুধু 3 ধারাতে বর্ণিত যে সময়ের মধ্যে দায়ের না করলে মামলা, আপিল, দরখাস্ত খারিজ হয়ে যাবে, শুধু 3 ধারা দিলেই তো আর কোনো ধারার প্রয়োজন ছিল না। বাহ্যিক দৃষ্টিতে এটা দেখা যায় না? হ্যাঁ, কিন্তু না। 3 ধারা তামাদি আইনের মূল কথা, কিন্তু প্রশ্ন হচ্ছে যে অন্যান্য ধারা কেন? আমরা যেটা দেখতে পাই যে মানুষ তো যন্ত্রণা, ইচ্ছে করলেই, তার যদি ইন্টেনশন না থাকলেও সদিচ্ছা আছে, কিন্তু অনেক সময় দেখা যায় ওই নির্দিষ্ট সময়ের মধ্যে আপিল, দরখাস্ত, মূল মুকদ্দমা দায়ের করতে পারে না। সেই ক্ষেত্রে আইনেই আবার কতগুলো বিকল্প দেওয়া আছে, যে 3 ধারা অনুযায়ী
আইনে বর্ণিত কারণে এই যে ক্ষেত্রের মধ্যে থেকে কেউ যদি সময়ের মধ্যে মূল মোকদ্দমা আপিল এবং দরখাস্ত দায়ের করতে না পারে, তাহলে সে ওই যে সময়টা, ওই সময়ে মার্জনা পাবে। আর সেটাই হচ্ছে তামাদি আইনের মোট ধারা আছে, আমরা জানি তামাদি আইনে 32টা। তাহলে এই 32টা ধারার মধ্যে 3 ধারার পরে 4 ধারা থেকে 25 ধারা পর্যন্তই হচ্ছে মূলত বিকল্প, অর্থাৎ 3 ধারার বিকল্প হচ্ছে 4 থেকে 25 ধারা। এখন আমরা এক নজরে, আমরা যেমন অনুচ্ছেদগুলা জেনেছি, এক নজরে আবার আমরা ধারাগুলো একটু জেনে নিব। ধারাগুলো কয় ভাগে বিভক্ত? তামাদি আইনের যে 32টা ধারা, এই 32টা ধারা আবার 5টা ভাগে বা 5টা অধ্যায়, আমরা যেটাই বলি 5টা অধ্যায়ে বিভক্ত। তাহলে এই 5টা অধ্যায় কি কি? প্রথম অধ্যায় হচ্ছে 1 ধারা থেকে 2 ধারা, অর্থাৎ তাহলে প্রথম অধ্যায়ের আলোচ্য বিষয় হচ্ছে প্রাথমিক বিষয়। তো প্রাথমিক বিষয়ে কি থাকে? প্রাথমিক বিষয়ে সকল আইনের, শুধু তামাদি আইন না, প্রায় সকল আইনেরই 1 ধারাতে থাকে ওই আইনটার শিরোনাম, ওই আইনটার কোথায় প্রযোজ্য হবে। যেমন বাংলাদেশের তামাদি আইন বাংলাদেশে প্রযোজ্য হবে, তাই না? প্রযোজ্যতা, আইনটার শিরোনাম তামাদি আইন 1908। আর আইনটা কবে থেকে কার্যকর? যেমন তামাদি আইন 1909 সনের 1 জানুয়ারি থেকে কার্যকর। তাহলে সকল আইনের 1 ধারায় ওই আইনের শিরোনাম, প্রযোজ্যতা এবং কার্যকারিতা বর্ণিত থাকে। তারপর 2 ধারা, 2 ধারাতে আছে সংজ্ঞা। তামাদি আইনের যে সংজ্ঞা, মোট কতটি সংজ্ঞা বর্ণিত আছে? মোট 11টি সংজ্ঞা 2 ধারাতে বর্ণিত আছে। যেমন বিবাদীর সংজ্ঞা, বাদীর সংজ্ঞা, ব্যবহার সত্য, এইভাবে 11টি। আমরা এগুলো দেখে নিব। তাহলে 1 এবং 2 ধারা মিলে হচ্ছে প্রথম অধ্যায়। দ্বিতীয় অধ্যায় এর বিষয়বস্তু হচ্ছে মামলা, আপিল এবং এই যে দরখাস্ত দায়ের করতে হবে, এটা দায়েরের নিয়ম, অর্থাৎ মোকদ্দমা, আপিল এবং দরখাস্ত দায়েরের নিয়ম কত ধারা থেকে কত ধারায় বর্ণিত আছে? বর্ণিত আছে 3 ধারা থেকে 11 ধারা পর্যন্ত। তারপর তৃতীয় অধ্যায় মোকদ্দমা, আপিল এবং দরখাস্ত তামাদি যে সময় গণনা করবে, এই সময় গণনার নিয়ম। তাহলে কত ধারা থেকে কত ধারা? 12 ধারা থেকে মালিকানা এবং ব্যবহার এবং মালিকানা সত্ত্ব অর্জন। দখল বলে ব্যবহার এবং মালিকানা সত্ত্ব অর্জন, এটা মূলত মূল আইনের বিষয়। তবে কতদিন সময়ের মধ্যে ব্যবহার করে গেলে, কত সময়ের মধ্যে নিরবিচ্ছিন্ন দখল বজায় রাখলে দখল বলে এবং ব্যবহার সত্ত্বে ব্যবহারের এবং মালিকানা সত্ত্ব অর্জন করবে, এটা বর্ণিত আছে 4র্থ অধ্যায়ে 26 ধারা থেকে 28 ধারা পর্যন্ত। আর শেষে হচ্ছে 5ম অধ্যায়। 5ম অধ্যায় হচ্ছে সংরক্ষণ এবং বাতিল। 29 ধারাতে সংরক্ষণ, আর তামাদি আইনের 30 ধারা থেকে 32 ধারা, এই 3টা ধারা বাতিল। তাহলে সংরক্ষণ কি?
29 ধারায় তামাদি আইন কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে না এটা বর্ণিত আছে 29 ধারায়। এই হচ্ছে তামাদি আইনের মোট 32টা ধারা, 5টা ভাগে কোনটা কিভাবে বিভক্ত। বন্ধুরা, ক্লাসটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক দিয়ে সাথে থাকবেন। আজকে এই পর্যন্তই, অন্য কোনো দিন আসবো অন্য কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ আপনাদের।